Dear student, welcome to English second paper class on Facebook Live. Our today's topic is transformation of sentences, complex to simple part 3, presented by Sheikh Muhammad Shariful Alam, Assistant Professor, Department of English, Shahid Sayyid Nazrul Islam College, Mymensingh. We have already completed 14 rules on changing complex sentence into simple. Today we'll start from rule 15. In rule 15, there is a complex sentence having what, and we have to change this complex sentence into simple. Let's see the structure. Structure, principal clause plus according to plus subjecটের possessive case plus ভার্বের noun রূপ। প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়ার্ড যুক্ত কমপ্লেক্স কে সিম্পল করার নিয়ম। ওয়ার্ড যুক্ত হোয়াট দুই রকম ব্যবহার আছে। হোয়াট হলো ইন্টারোগেটিভ প্রনাউন, আবার রিলেটিভ প্রনাউন হিসেবেও কাজ করে। এখানে আমরা হোয়াটকে রিলেটিভ প্রনাউন হিসেবেই দেখব, যেহেতু ইন্টারোগেটিভ প্রনাউন হিসেবে যদি হোয়াট ব্যবহৃত হয় তাহলে ওই বাক্যের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকে। আমরা এক্সারসাইজের কমপ্লেক্স বাক্যটা আমরা একটু দেখে নিব, তাহলে সবার জন্য একটু ভালো হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সাম্পল, ইউ ক্যান ডু হোয়াট ইউ প্লিজ। এই বাক্যে প্রিন্সিপাল ক্লজ ইউ ক্যান ডু, তারপরে হোয়াট ইউ প্লিজ, এই হোয়াটটা দুইটা বাক্যকে যুক্ত করেছে। পরের বাক্যটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, যেহেতু এখানে হোয়াট যুক্ত আছে পরের বাক্যের সাথে, আর প্রথম বাক্যটা প্রিন্সিপাল ক্লজ, এইটুকু বাক্য এটা প্রিন্সিপাল ক্লজ, আর হোয়াট থেকে পরেরটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। যেহেতু এই হোয়াট যুক্ত বাক্যটির শেষে কোনো প্রশ্নবোধক চিহ্ন নেই, কাজে এখানে এটা রিলেটিভ প্রনাউন। আর এরূপ হোয়াট যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করার গঠনটি হবে, স্ট্রাকচার আমরা দেখব, প্রিন্সিপাল ক্লজ প্লাস অ্যাকর্ডিং টু, অর্থাৎ হোয়াট উঠে গিয়ে এই জায়গায় অ্যাকর্ডিং টু বসবে। ডিয়ার স্টুডেন্টস, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কমপ্লেক্স সেন্টেন্সের ভেরিয়েশন বা ভিন্নতা হয়ে থাকে এই রিলেটিভ প্রনাউন বা সাবঅর্ডিনেট কনজাংশনগুলোর জন্য। আর এই সাবঅর্ডিনেট কনজাংশনের যে ভেরিয়েশনের জন্য কমপ্লেক্স সেন্টেন্সের যে ভিন্নতা হয়, সেই ভিন্ন কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে গেলে আলাদা আলাদা একটা শব্দ ব্যবহার করতে হয়। যেমন এখানে হোয়াট যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করতে হলে অ্যাকর্ডিং টু আসে, হোয়াটের পরিবর্তে অ্যাকর্ডিং টু ব্যবহৃত হয়। তারপর সাবজেক্টের পজিটিভ কেস অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টের পজিটিভ কেস প্লাস ভার্বের নাউন রূপ। আমরা এখানে দেখলাম যে ভার্বটা আছে প্লিজ, এর নাউন রূপ হবে। এখন আমরা এটাকে সিম্পল করতে পারি কিভাবে? প্রিন্সিপাল ক্লজ পুরোটাই থাকবে ইউ ক্যান ডু, হোয়াটের পরিবর্তে অ্যাকর্ডিং টু, তারপরে সাবজেক্টের পজিটিভ কেস ইউ এর পজিটিভ কেস ইউর, আর প্লিজ এর নাউন রূপ প্লেজার। তো হয়ে গেল সিম্পল। আমরা এখন বলতে পারি যে ইউ ক্যান ডু অ্যাকর্ডিং টু ইউর প্লেজার। সিম্পল হয়ে গেল। আমরা দেখলাম উত্তরটা, ইউ ক্যান ডু অ্যাকর্ডিং টু ইউর প্লেজার। আমরা আরেকটা উদাহরণ দেখি, দ্য ওল্ড ম্যান ডাজ হোয়াট হি ক্যান। এখানেও আমরা দেখলাম যে প্রিন্সিপাল ক্লজ প্রথমেই আছে, দ্য ওল্ড ম্যান ডাজ, এটা প্রিন্সিপাল ক্লজ, হোয়াট থেকে পরেরটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, এটুকু। তো এখানে আমরা একই কাজ করব, একই নিয়মে, দ্য ওল্ড ম্যান ডাজ এটুকু পুরোটাই বসবে,
প্লাস হোয়াটের পরিবর্তে অ্যাকর্ডিং টু, হিয়ার পজিটিভ কেস হিজ, ক্যানের নাউন রূপ, ক্যানের নাউন রূপ হলো ক্যাপাবিলিটি। তাহলে সিম্পল কি দাঁড়ালো? দ্য ওল্ড ম্যান ডাজ অ্যাকর্ডিং টু হিজ ক্যাপাবিলিটি। উত্তরটা দেখি, দ্য ওল্ড ম্যান ডাজ অ্যাকর্ডিং টু হিজ ক্যাপাবিলিটি। আমার মনে হয় সবাই এই ওয়ার্ড যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করার নিয়মটা সবাই বুঝতে পেরেছ। আমরা পরবর্তী নিয়মে চলে যাব। রুল 16, এজ মাস এজ যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম। সাবঅর্ডিনেট ক্লজে ভার্ব থাকলে স্ট্রাকচার একরকম হবে, আর সাবঅর্ডিনেট ক্লজে ভার্ব না থাকলে অন্যরকম হবে। আমরা আগেই বলেছি যে সাবঅর্ডিনেট ক্লজ তোমরা চিনতে পারবে যে সাবঅর্ডিনেট ক্লজ এই সাবঅর্ডিনেট কনজাংশন গুলো যুক্ত থাকবে। আমরা একটু স্ট্রাকচারটা দেখার আগে আমরা একটা বাক্য উদাহরণটার যে প্রথম কমপ্লেক্স বাক্যটা যেটা আছে সেটা আমরা একটু দেখে নিব, তারপর আমরা স্ট্রাকচার দেখব যে এজ মাস এজ যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম। এটা হলো একটা শর্ত, আরেকটা শর্ত হলো সাবঅর্ডিনেট ক্লজ এ ভার্ব থাকলে স্ট্রাকচার হবে একরকম, আর ভার্ব না থাকলে স্ট্রাকচার হবে অন্যরকম। তো আমরা উদাহরণটা দেখে নিই। ইউ ক্যান ইট এজ মাচ এজ, এই যে এজ মাচ এজ দ্বারা যুক্ত, আর ইউ ক্যান ইট এটা হলো প্রিন্সিপাল ক্লজ, এজ ইউ নিড এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এখানে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট এবং ভার্ব আছে, যে ভার্বটার কথা বলা হয়েছে, যে ভার্ব থাকলে স্ট্রাকচারটা একরকম আর না থাকলে স্ট্রাকচার অন্যরকম হবে। তো আমরা এখন দেখে নিই যে এজ মাচ এজ এর পরিবর্তে কোন শব্দটা সিম্পলে আসবে। এটা হোয়াট যুক্ত বাক্যকে সিম্পল করতে গেলে যে শব্দটা আনতে হয় অ্যাকর্ডিং টু, এজ মাচ এজ যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করতে হলেও আমাদের অ্যাকর্ডিং টু আনতে হবে। আগের মতোই তাহলে হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ প্লাস অ্যাকর্ডিং টু হোয়াটের পরিবর্তে এজ মাচ এজ এর পরিবর্তে প্লাস সাবজেক্টের পজিটিভ কেস প্লাস ভার্বের নাউন রূপ। ঠিক হোয়াট যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করার যা নিয়ম, এটাও একই রকম, যদি সেখানে সাবঅর্ডিনেট ক্লজে ভার্ব থাকে। তাহলে এখানে আছে এই বাক্যে, আমরা দেখব এটাকে কিভাবে সিম্পল করতে হয়। ইউ ক্যান ইট অ্যাকর্ডিং টু ইয়োর নেসেসিটি অথবা নিড। আমরা জানি নেসেসিটি নাউন, নিডেড, নিড নিজেই ভার্ব, নিজেই আবার নাউন, কাজে আমরা ইচ্ছা করলে নিড রেখে দিতে পারি। উত্তরটা হবে এমন, ইউ ক্যান ইট অ্যাকর্ডিং টু ইয়োর নিড। অনেক সময় প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব যদি একই হয়, সেই ক্ষেত্রে ভার্বটা উজ্জ থাকে, থাকে না সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটা। ওরকম যদি কোনো বাক্য হয় তাহলে সিম্পল করার নিয়ম কিন্তু আলাদা হবে। আমরা সেটা দেখি পরের অংশটা। এই ভার্ব না থাকলে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজে যদি ভার্ব না থাকে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের ভার্বটাই সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব, সেই ক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বের উল্লেখ থাকে না। আমরা স্ট্রাকচার দেখার আগে আমরা একটা কমপ্লেক্স, এরূপ একটা কমপ্লেক্স বাক্য আমরা দেখে নিব। উদাহরণে আছে প্রথমটায়, জেরি ক্যান চপ উড অ্যাজ মাচ অ্যাজ ম্যান। এখানে অ্যাজ মাচ অ্যাজ এর পরের অংশটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। তোমরা বলতে পারো যে স্যার একটা শব্দই কিভাবে একটা বাক্য হতে পারে। আসলে এখানে শব্দ না, এর পরে ভার্ব আছে কিন্তু সেটা উজ্জ, অর্থাৎ আগের যে ভার্বটাই ক্যান চপ, জেরি ক্যান চপ উড অ্যাজ মাচ অ্যাজ ম্যান, ক্যান চপ। এখানে ক্যান চপ আগে যেহেতু ভার্বটা আছে, এখানে আর দেওয়ার দরকার নেই, একই ভার্ব দুই জায়গায় বসানোর দরকার নেই, এজন্য বসানো হয় নাই। আসলে ওই আগের বাক্যের ভার্বটা এখানেও কাজ করে, সাবঅর্ডিনেট ক্লজে ভার্বের উল্লেখ নাই। যদি এমন থাকে তাহলে আমাদের স্ট্রাকচার হবে প্রিন্সিপাল ক্লজ পুরোটাই থাকবে, কিন্তু এখানে আর আগের মতো অ্যাকর্ডিং টু বসবে না, সেটা পরিবর্তে অ্যাজ মাচ এজ এর পরিবর্তে এই ক্ষেত্রে বসবে লাইক, তারপর একটা আর্টিকেল এ, তারপরে অ্যাজ মাচ এজ এর পরের অংশ। অ্যাজ মাচ এর পরের অংশ কি আছে এখানে? ম্যান। তাহলে আমরা এটা সিম্পল করি। এখানে জেরি ক্যান চপ উড অ্যাজ মাচ এজ এর পরিবর্তে কি ব্যবহার করব আমরা? লাইক, লাইক, তারপরে এ, তারপর অ্যাজ মাচ এজ এর পরের অংশ কি? ম্যান। তাহলে জেরি ক্যান চপ উড লাইক এ ম্যান। আমরা দেখে নিই জেরি ক্যান চপ উড লাইক এ ম্যান, এটা হয়ে গেল।
খুব সহজ, সিম্পল করা। তবে মনে রাখবে যে as much as দ্বারা দুই ধরনের বাক্য যুক্ত হয়, দুইটাই কমপ্লেক্স বাক্য। একটা বাক্যে দুইটা ক্লজে আলাদা ভাব থাকবে, আরেকটা বাক্য আছে এমন যে প্রথম বাক্যে অর্থাৎ প্রিন্সিপাল ক্লজে ভার্বটা থাকে, সাবঅর্ডিনেট ক্লজে ভার্বের উল্লেখ আর থাকে না। এরকম বাক্যকে লাইক দ্বারা আমরা সিম্পল করব। আমাদের ধারাবাহিকতা একটা আছে যে আমরা এখন বুঝে ফেলেছি যে প্রত্যেকটা সাবঅর্ডিনেট কনজাংশনের জন্য সিম্পল করার সময় আলাদা একটা শব্দ ব্যবহার করতে হয়, আর বাদবাকি সবগুলো রুল একই রকম প্রায়। তো এখানে আমরা এখন দেখব রুল 17। এখানে ওয়াই যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম। আমরা জানি ওয়াই মানে হলো কারণ বা কেন। তো কেন মানে কি? রিজন, কারণ। তো এই ক্ষেত্রে সিম্পল করার সময় আমরা কোন শব্দটা ব্যবহার করব? তো ওয়াই এর পরিবর্তে আমরা দ্য রিজন অফ শব্দটা ব্যবহার করব। তাহলেই হবে, আর বাদ বাকি যা আছে আগের মতোই। ওই প্রিন্সিপাল ক্লজ পুরোটাই বসবে, প্লাস ওয়াই এর পরিবর্তে দ্য রিজন অফ বসবে, প্লাস সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টের পজিটিভ কেস, প্লাস ভার্বের সাথে আইএনজি অথবা নাউন রূপ, প্লাস বাকি অংশ। আমরা একটা উদাহরণ দেখব। I know why he left us। তো why যুক্ত, এখানে প্রিন্সিপাল ক্লজ হলো I know why he left us। এটাকে সিম্পল করতে হলে প্রিন্সিপাল ক্লজ পুরোটাই বসবে, I know। why এর পরিবর্তে দ্য রিজন অফ, তারপর সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টের পজিটিভ কেস, হি এর পজিটিভ কেস হিজ, তাহলে I know the reason of his লেফট ভার্ব এর সাথে আইএনজি যুক্ত করলে বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে, LEAVE লিভ, তাহলে এর সাথে আইএনজি করলে লিভিং, তারপর বাকি অংশ আস। তাহলে কি দাঁড়ালো? সিম্পল, I know the reason of his leaving us। তো দেখে নিন, I know the reason of his leaving us হয়ে গেল। খুব ইজি, এখন খুব সহজ হবে প্রত্যেকটা নিয়মই। আর আমরাও শেষের দিকে প্রায়, আমি বলছিলাম যে আর 22 বা 23টা হয়তো নিয়ম আছে, আমরা 18তে এসে গেছি, আমরা খুব কাছাকাছি আছি। রুল 18, হোয়ার যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম। হোয়ার মানে কোথায়, মানে স্থানকে নির্দেশ করে। তো এরূপ কমপ্লেক্সকে সিম্পল করতে হলে কি করতে হবে? হোয়ার এর পরিবর্তে দ্য প্লেস অফ বসাইতে হবে, আর বাদ বাকি নিয়ম সব একই রকম হবে। আমরা তারপরেও স্ট্রাকচারটা একটু দেখে নিব। হোয়ার যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করার স্ট্রাকচার, প্রিন্সিপাল ক্লজ প্লাস দ্য রিজন অফ, হোয়ার পরিবর্তে দ্য প্লেস অফ, প্লাস সাবজেক্টের পজিটিভ কেস, প্লাস ভার্বের সাথে আইএনজি অথবা নাউন রূপ, প্লাস বাকি অংশ। আমরা একটা এক্সারসাইজ দেখব। হি ভিজিটেড হোয়ার হি ওয়ার্কস, হোয়ার যুক্ত কমপ্লেক্স, এখানে সাব প্রিন্সিপাল ক্লজ হলো হি ভিজিটেড, হোয়ার হি ওয়ার্কস এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। আমরা প্রিন্সিপাল ক্লজ পুরোটাই বসাবো ওই আগের নিয়মগুলোর মতোই। তাহলে আমরা এটাকে সিম্পল করলে কি করতে পারি? হি ভিজিটেড, হোয়ার এর পরিবর্তে কি বসবে? দ্য প্লেস অফ, হোয়ার এর পরিবর্তে বসিয়ে দিব দ্য প্লেস অফ, তাহলে বলতে পারি আমরা হি ভিজিটেড দ্য প্লেস অফ, তারপরে হি এর পজিটিভ কেস কি হবে? হিজ, তারপরে ওয়ার্ক এর নাউন রূপ কি হবে? ওয়ার্কিং। তো হয়ে গেল, হি ভিজিটেড দ্য প্লেস অফ হিজ ওয়ার্কিং। উত্তরটা দেখে নিন, হি ভিজিটেড দ্য প্লেস অফ হিজ ওয়ার্কিং। এরকম আরো বাক্য যেগুলো তোমরা তোমাদের এক্সারসাইজ বইগুলোতে পাবে। এই ক্লুগুলোর সঙ্গে যে হোয়ার যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স, হোয়াট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স, ওয়াই যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স, এইগুলো আলাদা আলাদা ভাবে তোমরা প্রত্যেকটা বাক্য চিনে, ক্লুগুলো চিনে চিহ্নিত করে তার সঙ্গে রুলগুলোকে মিলিয়ে নেবে, স্ট্রাকচার অনুযায়ী সেগুলোকে সিম্পল করে নেবে। যদি কোনো প্রবলেম হয় তোমরা কমেন্টের মাধ্যমে
আমাকে প্রশ্ন করবে, আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিব। তোমরা নিশ্চয়ই দেখেছো যে এতদিন যে ক্লাসগুলো তোমরা করেছো, কমেন্ট করেছো, কমেন্টের উত্তরগুলো আমি দিয়েছি এবং আরও যদি কমেন্ট সেগুলোতে আসে সেগুলোর উত্তর আমি দিব। তো তোমরা এইভাবে কাজ করতে থাকো, বাসায় থাকো, নিরাপদে থাকো, আর যে নির্দেশনাগুলো আমরা দিচ্ছি সেগুলো পালন করার চেষ্টা করো, তাহলেই আমরা হয়তো এগিয়ে যেতে পারবো। তো আমরা পরবর্তী রুলে যাব। রুলটা শেষ হলো, আশা করি এই রুলটা তোমরা বুঝতে পেরেছো। রুল 19, as soon as, scarcely, hardly, no sooner যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম। সেই আগের মতোই as soon as, scarcely, hardly, no sooner এই সাবঅর্ডিনেট কনজাংশন গুলো দ্বারা যখন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স হয় তাকে সিম্পল করতে হলে এইগুলোর পরিবর্তে পার্টিকুলার একটা শব্দ বসাতে হবে, আর বাদবাকি নিয়ম সব আগের মতোই। আমরা একটু দেখে নেই তারপরে স্ট্রাকচারটা। স্ট্রাকচার, প্রিন্সিপাল ক্লজ, ওই আগের মতো প্রিন্সিপাল ক্লজ হবে। আর যে কোনোটার পরিবর্তে এখানে আমরা কি ব্যবহার করব, জাস্ট আফটার অথবা ইমিডিয়েটলি আফটার, এই দুইটার যে কোনো একটা ব্যবহার করব। এই শব্দগুলোর যাই থাকুক তার পরিবর্তে আমরা জাস্ট আফটার অথবা ইমিডিয়েটলি আফটার ব্যবহার করব, ইমিডিয়েটলি আফটার ব্যবহার করব অথবা জাস্ট আফটার ব্যবহার করব। প্লাস সাবজেক্টের পজিটিভ কেস প্লাস ভার্বের সাথে আইএনজি অথবা নাউন রূপ প্লাস বাকি অংশ। এখন আমরা মানে অনেকটা অ্যাকাস্টমড হয়ে গিয়েছি যে একটা সাবঅর্ডিনেট কনজাংশন নতুন যখন পাই তার পরিবর্তে শুধু একটা শব্দ ব্যবহার করা, আর বাদবাকি নিয়মটা আমাদের এখন আয়ত্তে এসে গিয়েছে। নিশ্চয়ই তোমরা আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে যে তোমরা কি আসলে এগুলো ভালোভাবে বুঝতে পারছো, নাকি আমি আরো কিছু করব তোমাদের জন্য। যদি তোমাদের ভালো আন্ডারস্ট্যান্ডিং না হয় আমাকে আরো প্রশ্ন করবে, পার্টিকুলারলি কোন কোন বিষয়গুলোতে সমস্যা সেগুলো আমি আরো বিস্তারিত আলোচনা করব। আর যদি ভালো বুঝতে পারো তাহলেও আমাকে জানাবে যে স্যার আমরা এগুলো বুঝতে পেরেছি, ভালোভাবেই বুঝতে পেরেছি। তাহলে আমি অনেকটা কনফিডেন্ট হব যে না, আমি যা পড়াচ্ছি সেগুলো আমার স্টুডেন্টরা ভালোভাবে বুঝতে পারছে। তো আমরা as soon as, scarcely, hardly অথবা no sooner যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করতে হলে এগুলোর পরিবর্তে জাস্ট আফটার অথবা ইমিডিয়েটলি আফটার ব্যবহার করব, আর বাদবাকি রুল একই। আমরা একটা এক্সাম্পল দেখব। প্রথম এক্সাম্পলটা হলো as soon as the criminal saw the rape he flew away। তো এই ক্ষেত্রে অবশ্যই প্রিন্সিপাল ক্লজটা আগে বসাবো। তোমরা যেহেতু as soon as যুক্ত বাক্য প্রথমটা, যে সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত বাক্যটি হলো কি, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত বাক্যটি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ পরেরটা, হি ফ্লিউ অ্যাওয়ে, এনে হি দ্বারা কাকে বোঝাচ্ছে, হি দ্বারা বোঝাচ্ছে ক্রিমিনালকে। এখন যেহেতু আমি প্রিন্সিপাল ক্লজটা প্রথম নিয়ে আসব, আমরা প্রথম বাক্যে নাউন বসাই, দ্বিতীয় বাক্যে প্রোনাউন বসাই, যেটা আমরা করেছি। প্রথম বাক্য ছিল সাবঅর্ডিনেট ক্লজ, সেখানে আমরা সাবজেক্ট বসাইছি দ্য ক্রিমিনাল। দ্বিতীয় বাক্যটা হলো প্রিন্সিপাল ক্লজ, সেখানে আমরা একই ব্যক্তিকে বোঝাই, এজন্য আমরা তার পরিবর্তে তার প্রোনাউন ব্যবহার করেছি। কিন্তু এখন যেহেতু আমরা প্রিন্সিপাল ক্লজটাকে প্রথম লিখব, তখন আমরা নাউনটাকেও এই বাক্যে নিয়ে আসতে হবে। তো হি আসলে কে, ক্রিমিনাল, দ্য ক্রিমিনাল। তাহলে আমরা প্রথম এই প্রিন্সিপাল ক্লজটা যখন নিয়ে আসবো প্রথমে, এই সাথে সাথে নাউন রূপটাও আমরা এখানে হি এর জায়গায় বসায় দিব। আর পরবর্তীতে সাবঅর্ডিনেট ক্লজে যখন বসাবো সেখানে আমরা হি নিয়ে যাব এবং হি এর পজিটিভ কেস লাগবে আমাদের, তখন সেটা বসায় দিব। তাহলে বাক্যটা কি দাঁড়ালো, দ্য ক্রিমিনাল ফ্লিউ অ্যাওয়ে, কমা, as soon as উঠে যাবে, as soon as এর পরিবর্তে জাস্ট আফটার বসায় দিব, জাস্ট আফটার হিজ, এখানে হি এর জায়গায় ক্রিমিনালের জায়গায় হবে হি, আর তার পজিটিভ কেস হিজ। জাস্ট আফটার হিজ, সো এর সাথে আইএনজি যুক্ত করে দিব, নাউন করে দিব, সিং দ্য রেপ। উত্তরটা হয়ে গেল, দ্য ক্রিমিনাল ফ্লিউ অ্যাওয়ে জাস্ট আফটার হিজ সিইং দ্য রেপ। আমরা একটু আনসারটা দেখে নিই।
দ্য ক্রিমিনাল ফ্লি away just after he seeing the rape হয়ে গেল। নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এই নিয়মটা, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমরা পরবর্তী নিয়মে চলে যাই। রুল 20, এটা একটু ব্যতিক্রমধর্মী। এতক্ষণ যে আমরা একটা ধারাবাহিকতা পেয়েছিলাম তার চেয়ে একটু ভিন্ন হবে এই রুলটা। ভার্ব অফ থিঙ্কিং যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম। ভার্ব অফ থিঙ্কিং কাকে বলে? যে সমস্ত ভার্বগুলো শুধু আমাদের মস্তিষ্কেই কাজ করে, শারীরিক কোনো কাজের প্রয়োজন হয় না, সেই সমস্ত ভার্বগুলোকেই বলা হয় ভার্ব অফ থিঙ্কিং। থিঙ্ক নিজেই একটা ভার্ব অফ থিঙ্কিং। এরকম আরো অনেকগুলো ভার্ব আছে, যেমন বিলিভ, আইডিয়া, অনেক। আমরা এগুলো একটু দেখবো। ভার্ব অফ থিঙ্কিং: বিলিভ, কনসিডার, কন্টেমপ্লেট, ডিসাইড, ড্রিম, ফরগেট, ফরগিভ, guess, idea, imagine, know, notice, realize, remember, see, suppose, think, understand, wonder। প্রত্যেকটা ভার্ব চিন্তা করো, এই ভার্বগুলোর যে কাজগুলো হয়, এগুলো ভার্ব মানে কাজ হয়, আর কাজ যখন বোঝায় তখন সেগুলো ভার্ব। কিন্তু এগুলো ভার্বের শারীরিক কোনো পরিশ্রমের প্রয়োজন নয়, শুধুমাত্র আমাদের চিন্তায় বা মস্তিষ্কেই এর কাজগুলো হয়ে থাকে। এই জন্য এগুলোকে বলা হয় ভার্ব অফ থিঙ্কিং। তো আমাদের রুলে আছে ভার্ব অফ থিঙ্কিং যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম। আমরা যখনই দেখবো কোনো কমপ্লেক্স সেন্টেন্সে এই ভার্ব অফ থিঙ্কিং গুলো আছে, তখন সিম্পল করার নিয়মটা কি হবে সেটা আমরা একটু দেখে নিই। প্রিন্সিপাল ক্লজ অনেকটা আগের মতোই, কিন্তু একটু পার্থক্য আছে। প্রিন্সিপাল ক্লজ তো সব জায়গায় বসবে, এটার কোনো পরিবর্তন হয় না। প্লাস সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টের অবজেক্টিভ রূপ। আমরা এতদিন যতগুলো নিয়ম পড়েছি এর আগে, মানে 19 নাম্বার নিয়ম পর্যন্ত আমরা সবসময় দেখেছি যে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টের পজেসিভ কেস হয়, কিন্তু রুল 20-তে আমরা দেখলাম সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টের অবজেক্টিভ রূপ হয়। প্লাস ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে তোমরা বোঝো টু প্লাস ভার্বের বেস ফর্ম, প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন অথবা ভার্বের পরে যা থাকে সেটুকুই বসবে। আমরা একটা উদাহরণ দেখে নেব। উই বিলিভ দ্যাট হি ইজ ইনোসেন্ট। এটাকে আমরা সিম্পল করতে গেলে প্রিন্সিপাল ক্লজ কোনটুকু? এইটুকু হলো প্রিন্সিপাল ক্লজ, এটাকে বসাবো উই বিলিভড। তারপরে দ্যাট থেকে এইটুকু হলো দ্যাট হি ইজ ইনোসেন্ট, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। আমরা সাবঅর্ডিনেট ক্লজকে কি করব? সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টটা নিব, সাবজেক্ট কে? হি। তাহলে হি, উই বিলিভড, তারপরে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টের অবজেক্টিভ রূপ কি হবে? হিম, উই বিলিভড হিম। তারপরে ইনফিনিটিভ, এখানে ভার্বটা কি আছে? ইজ। ইজ ভার্বের ইনফিনিটিভ কি হয়? বেস ফর্ম, তার আগে টু। ইজ এর বেস ফর্ম হলো বি, তার আগে টু, তাহলে কি দাঁড়ালো? টু বি। তাহলে উই বিলিভড হিম টু বি ইনোসেন্ট। যা আছে তাই। এখানে নাউন যদি এখানে টু ভার্ব না থেকে মূল ভার্ব থাকতো, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব থাকতো, তাহলে এখানে নাউন থাকতো। যদি নাউন থাকে তাহলে নাউনই যা আছে তাই হবে, পরের অংশটুকুর আর কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই। এখানে শুধু ইনফিনিটিভ করব আর এই সাবজেক্টের অবজেক্টিভ রূপ বসাবো, দ্যাট উঠে যাবে। আর এখানে কোনো কিছু বসাইতে হবে না, কোনো শব্দ বসাইতে হবে না। এই জন্য এই রুল 20 আগের যে নিয়মগুলো আছে, যে ধারাবাহিকতা আমরা একটা পেয়েছিলাম, সেগুলো থেকে একটু ভিন্ন রকম। তারপরেও এই সিম্পল করা খুব কঠিন নয়, সহজ। তাহলে উই বিলিভড হিম টু বি ইনোসেন্ট। আমরা আনসারটা দেখে নিই। উই বিলিভড হিম টু বি ইনোসেন্ট। আমরা পরবর্তী রুলে চলে গেলাম। রুল 21, অ্যাজ লং এজ অথবা সো লং এজ যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম। অ্যাজ লং এজ বা সো লং এজ যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করতে হলে কি করতে হবে? এটাকে সময় নির্দেশ করে। আমরা জানি সময় নির্দেশ করলে কি হয়? ডিউরিং বা ওয়াইল, এটি দ্বারাও সময় নির্দেশ করে। তো অ্যাজ লং এজ বা সো লং এর পরিবর্তে আমরা সিম্পল করার সময় ডিউরিং অথবা ওয়াইল ব্যবহার করব। এবং আমরা পুরো স্ট্রাকচারটা একটু দেখে নিই।
স্ট্রাকচারটা হলো প্রথমেই প্রিন্সিপাল ক্লোজ করব, প্লাস ডিউরিং অথবা হোয়াইল ব্যবহার করব কার পরিবর্তে, অ্যাজ লং অ্যাজ বা সো লং এর পরিবর্তে, প্লাস সাবজেক্টের পজিটিভ কেস, প্লাস ভার্বের সাথে আইএনজি অথবা নাউন রূপ, এটাই ব্যবহার করব। তো এক্সাম্পলটা আমরা একটু দেখি। ওয়েট হিয়ার অ্যাজ লং অ্যাজ ইট রেইনস, এর সিম্পল হবে প্রিন্সিপাল ক্লোজ কোনটা, ওয়েট হিয়ার। অ্যাজ লং এজ এর পরিবর্তে আমরা ব্যবহার করব হোয়াইল অথবা ডিউরিং, তাহলে ওয়েট হিয়ার হোয়াইল। তারপরে সাবজেক্টের পজিটিভ কেস, ইট এর পজিটিভ কেস কি হয়, ইটস। আমি আগে একদিন ক্লাসে বলেছি ইটের পরে অ্যাপোস্ট্রোফি এস হবে না, অ্যাপোস্ট্রোফিটা হবে না, শুধু এস যুক্ত হবে, তাহলে পজিটিভ কেস হয়। ওয়েট হিয়ার হোয়াইল ইটস রেইন এর নাউন রূপ কি হবে, আইএনজি যুক্ত হবে, রেইনিং। ওয়েট হিয়ার হোয়াইল ইটস রেইনিং। এই হলো 21 নম্বর রোল। এটা হয়ে গেল, নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ। আমরা পরবর্তী রুলে যাব। আমরা একবার শেষের দিকে এসে গেছি। রুল 22, কন্ডিশনাল সেন্টেন্সের একটি বাক্যাংশে নেগেটিভ শব্দ এবং অন্যটিতে নেগেটিভ বাক্য থাকলে কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম। আমরা কন্ডিশনালের দুই রকম পড়ে আসছি এর আগে। কন্ডিশনাল সেন্টেন্স, একটা হলো অ্যাফার্মেটিভ কন্ডিশনাল সেন্টেন্স, আর একটা হলো নেগেটিভ কন্ডিশনাল সেন্টেন্স। অ্যাফার্মেটিভ হলে আমরা বাই বসিয়েছি, বাই প্লাস জেরান্ড, আর নেগেটিভ হলে উইদাউট প্লাস জেরান্ড। কিন্তু এখানে যে বিষয়টা, আমরা স্ট্রাকচারটা পরে দেখবো, আমরা একটা বাক্য দেখে নিয়ে আগে উদাহরণের বাক্যটা আমরা একটু দেখব। এখানে প্রথম বাক্যটাতে থাকবে একটা নেগেটিভ শব্দ, আর পরের বাক্যে থাকবে নেগেটিভ বাক্য। আমরা একটু ব্যাখ্যা দিব এই বিষয়টার, এটা না বুঝতে পারলে আমরা নিয়মটাই পারবো না। এই হলো একটা কন্ডিশনাল সেন্টেন্স, ইফ ইউ ফেল ইন দ্য এক্সামিনেশন, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, যেহেতু এখানে ইফ সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত, সাবঅর্ডিনেট কনজাংশনটা এখানে ইফ এর সাথে, ইফটা এই প্রথম বাক্যের সাথে যুক্ত, তাহলে এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। আর এখানে যে নেগেটিভ একটা শব্দ ব্যবহৃত হয়েছে, নেগেটিভ শব্দ মানে কি, এটা ফেইল। আমরা নট পাস বলতে পারতাম, তা না বলে আমরা ফেইল বলেছি। এখানে নট নাই, এই বাক্যটা কিন্তু নেগেটিভ বাক্য নয়, কিন্তু এনে নেগেটিভ একটা শব্দ আছে। ফেইলটা হলো নেগেটিভ শব্দ, কিন্তু এই বাক্যটাকে আমরা কোনোদিনও নেগেটিভ বলতে পারবো না। কিন্তু পরবর্তী যে বাক্যটা আছে, প্রিন্সিপাল ক্লজ, এই বাক্যে নেগেটিভ বাক্য ব্যবহার করা হয়েছে। ইউ উইল নট গেট এনি জব, এটা নেগেটিভ। যদি কোনো স্টুডেন্ট ভুল করে যে স্যার ইফ যুক্ত নেগেটিভ হলে আমরা উইদাউট দিয়ে করে ফেলি, উইদাউট প্লাস জেরান, তাহলে কিন্তু ভুল করবে, সেটা অবশ্যই সিম্পল হবে না, বলে সেটা ভুল হবে। আর তুমি করে দেখতে পারো, যদি উইদাউট দিয়ে করো তাহলে কি হবে, উইদাউট ফেলিং ইন দ্য এক্সামিনেশন, মানে ফেইল করা ছাড়া, ইউ উইল নট গেট এনি জব, তুমি কোনো চাকরি পাবে না। তার মানে ফেইল করলে চাকরি পাবে, অর্থ হবে না, অর্থ ভুল হয়ে যাবে, বাক্যটা ভুল হয়ে যাবে। এই জন্য এটা অন্যভাবে সিম্পল করতে হবে। খেয়াল রাখতে হবে, নেগেটিভ শব্দ একটা বাক্যে থাকবে, আরেকটা বাক্যে থাকবে নেগেটিভ বাক্য। এই যে নট আছে, নট গেট, এই জন্য এটা নেগেটিভ বাক্য। উইল নট গেট থাকাতে এটা নেগেটিভ বাক্য হয়ে গিয়েছে। এই সমস্ত ক্ষেত্রে আমরা যে গঠন ব্যবহার করব সেটা হলো, স্ট্রাকচার হবে ইন কেস অফ প্লাস সাবজেক্টের পজিটিভ কেস প্লাস ভার্বের সাথে আইএনজি অথবা নাউন রূপ প্লাস প্রিন্সিপাল ক্লজ। এখন আমরা এটাকে সিম্পল করব। ইন কেস অফ ব্যবহার করব প্রথমে, প্লাস সাবজেক্টের পজিটিভ কেস, ইউ এর পজিটিভ কেস ইওর, ইন কেস অফ ইওর প্লাস ভার্বের সাথে আইএনজি, ফেইল এর নাউন রূপও আছে, ফেইলিওর, ইন কেস অফ ইওর ফেইলিওর ইন দ্য এক্সামিনেশন, তারপরে প্রিন্সিপাল ক্লজ যা আছে তাই, ইউ উইল নট গেট এনি জব। আমরা আনসারটা দেখে নেই। ইন কেস অফ ইওর ফেইলিওর ইন দ্য এক্সামিনেশন, ইউ উইল নট গেট এনি জব। হয়ে গেল উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী রুলে যাব। পরবর্তী রুল 23, টিল, আনটিল, আফটার, বিফোর, এরূপ কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম। এটাও খুব সহজ। এটা আরেকটা ব্যতিক্রম বিষয় আমরা এখানে পাবো। আমরা এতক্ষণ কমপ্লেক্স সেন্টেন্সে যে সাবঅর্ডিনেট কনজাংশন গুলো থাকে তার পরিবর্তে সিম্পল করার সময় অন্য একটা শব্দ ব্যবহার করতাম।
কিন্তু এখানে এটা এই জন্যই ব্যতিক্রম যে এই কমপ্লেক্সকে সিম্পল করার সময় কমপ্লেক্সের যে সাবঅর্ডিনেট কনজাংশন গুলো আছে সিম্পল করার পরে এই সাবঅর্ডিনেট কনজাংশন গুলোই থাকবে, চেঞ্জ হবে না। আচ্ছা, আমরা দেখে নিই স্ট্রাকচারটা। প্রিন্সিপাল ক্লজ প্লাস আফটার, বিফোর, টিল, আনটিল, মানে এখানে যা থাকবে, বাক্যে যা থাকবে, কমপ্লেক্স বাক্যে যা থাকবে সিম্পল করার পরেও এই কানেক্টরস বা কনজাংশন গুলো ওই সিম্পল সেন্টেন্সেও থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে পরবর্তীতে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টের পজিটিভ কেস, ভার্বের সাথে আইএনজি অথবা নাউন রূপ, বাকি অংশ যদি থাকে থাকলো, না থাকলে নাই। আমরা একটা উদাহরণ দেখব। প্লিজ ওয়েট হিয়ার আনটিল দ্য রেইন স্টপস। কিভাবে মিললো দেখো, প্লিজ ওয়েট হিয়ার আনটিল, এখানে আনটিলটা হলো ওই কনজাংশন গুলো, সাবঅর্ডিনেট কনজাংশন আনটিল আছে, এখন সিম্পল করার পরেও এই আনটিলই থাকবে। প্রিন্সিপাল ক্লজ কোনটা এখানে? অবশ্যই প্রথম যে অংশটা আছে প্লিজ ওয়েট হিয়ার, এইটা হলো প্রিন্সিপাল ক্লজ। এই প্রিন্সিপাল ক্লজ সিম্পল করার পরে পুরোটাই থাকবে প্লিজ ওয়েট হিয়ার, আনটিলও থাকবে আনটিল। তারপরে সাবজেক্টের পজিটিভ কেস, দ্য রেইন এর পজিটিভ কেস কি হবে? যে কোনো নাউনের পজিটিভ কেস হলো তার সাথে অ্যাপোস্ট্রোফি যুক্ত করে দেয়া, তাহলে কি হবে? নাউন পজিটিভ কেস, দ্য রেইন নাউনের পজিটিভ কেস হবে দ্য রেইনস। তারপরে স্টপ ভার্বের নাউন রূপ কি হবে? আইএনজি যুক্ত করতে হবে, স্টপিং। তাহলে দাঁড়ালো পুরোটা কি? প্লিজ ওয়েট হিয়ার আনটিল দ্য রেইনস স্টপিং। আমরা একটু উত্তরটা দেখে নিই। প্লিজ ওয়েট হিয়ার আনটিল দ্য রেইন স্টপিং, হয়ে গেল। আরেকটা উদাহরণ দেখি আমরা। ওয়েট হিয়ার টিল আই অ্যারাইভ, টিল দিয়ে, তো এটাও সিম্পল করার পরে টিল থাকবে। ওয়েট হিয়ার টিল আই এর পজিটিভ কেস মাই, টিল মাই, অ্যারাইভ এর নাউন রূপ অ্যারাইভাল, তো হয়ে গেল সিম্পল সেন্টেন্স। ওয়েট হিয়ার টিল মাই অ্যারাইভাল। আরেকটা দেখি, বিফোর অথবা আফটার যে কোনো একটা দিয়ে আমরা একটা বাক্য দেখি। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর অ্যারাইভ, এটাকে সিম্পল করলে কি হবে? এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা? এটা হলো প্রিন্সিপাল ক্লজ। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, বিফোর, বিফোরই থাকবে। ডক্টর, দ্য ডক্টর এর পজিটিভ কেস হবে দ্য ডক্টরস, অ্যারাইভ এর নাউন রূপ অ্যারাইভাল। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টরস অ্যারাইভাল, হয়ে গেল। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানেই আমাদের কমপ্লেক্স থেকে সিম্পল করার নিয়মগুলো শেষ। এর পরবর্তীতে তোমরা এক্সারসাইজ করবে, সেখানেও কিছু ব্যতিক্রম ঘটনা থাকবে যেগুলো এই নিয়ম দ্বারা হয়তো তোমরা করতে পারবে না, কারণ সেটার অ্যারেঞ্জমেন্ট হয়তো চেঞ্জ হবে, কিন্তু এখানে কোনো না কোনো নিয়মের মধ্যেই পড়বে। কিছুটা এরকম দুই একটা হয়তো পাইতে পারো, কিন্তু 99% এক্সারসাইজ তোমরা এই নিয়মগুলো ইউজ করে কমপ্লেক্স টু সিম্পল করতে পারবে আশা করি। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় আমাকে প্রশ্ন করবে কমেন্টের মাধ্যমে, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আশা করি তোমরা এই নিয়মগুলো ভালো বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা কম্পাউন্ড টু সিম্পল অথবা সিম্পল টু কম্পাউন্ড এবং কমপ্লেক্স টু কম্পাউন্ড বা কম্পাউন্ড টু কমপ্লেক্স ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি সেগুলো তোমরা আমার সাথেই থাকবে। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, ঘরে থাকো, এই শুভকামনায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।